আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নার্সিং ক্যারিয়ার রিলেটেড দেশে এবং দেশের বাইরে ক্যারিয়ার সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তোবা ভালো জানেন, কিন্তু অনেকেই আবার জানেন না। তো যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি স্ক্রিপ্টেড করেছেন সাব্বির আহমদ, রেজিস্টার্ড নার্স বাংলাদেশ এবং ইউএসএ, মেন্টর ক্র্যাক এনসিএলএক্স বিডি। প্রেজেন্ট করতেছি আমি মোহাম্মদ আব্দুল আলিম খান, রেজিস্টার্ড নার্স বাংলাদেশ এবং ইউএসএ, মেন্টর ক্র্যাক এনসিএলএক্স বিডি। আজকে এই ভিডিও থেকে আমরা যা জানতে পারবো সেটা মূলত নার্সিং ক্যারিয়ার ইন বাংলাদেশ এবং হায়ার এডুকেশন লোকালি এবং ইন্টারন্যাশনালি কীভাবে আমরা নিতে পারি, কান্ট্রি স্পেসিফিক career, required skill and qualification, processing steps to become registered nurse or midwife abroad. শুরুতেই আমরা আলোচনা করব হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। একজন রেজিস্টার্ড নার্স বাংলাদেশে কীভাবে হায়ার এডুকেশন নিতে পারে এবং সেই হায়ার এডুকেশনের ডিগ্রিগুলো কী কী। প্রথমতই আমরা আলোচনা করি MSN সম্পর্কে, মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং। এটা আপনি দুইভাবে নিতে পারবেন, গভর্নমেন্ট এবং প্রাইভেট। গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি BSMMU বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে নিএনআর এবং BSMMU দিয়ে থাকে। নামটা চেঞ্জ হয়ে গেছে, দুঃখিত। এছাড়াও ডিএনসি বা ঢাকা নার্সিং কলেজ এবং কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর এই MSN প্রোগ্রামটা প্রোভাইড করে থাকে। আর প্রাইভেটলি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে গ্রামীণ ক্যালোডিয়ান, কলেজ অফ নার্সিং, এনাম, ইউনাইটেড, ইউনিভার্সাল, ইস্ট ওয়েস্ট, এগুলো সবই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে MSN ডিগ্রি প্রোভাইড করে থাকে। আপনারা এই ডিগ্রিটা নিতে পারেন। এছাড়া আরেকটি ডিগ্রি রয়েছে মাস্টার্স অফ পাবলিক হেলথ। যারা পাবলিক হেলথ রিলেটেড কাজ করতে আগ্রহী তারা MPS করতে পারেন। MPSটা নিপসমের আন্ডারে রয়েছে। এটা অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনাল, সাপোজ ডক্টর এবং নার্স, এটার সাথে সম্পৃক্ত এই ডিগ্রিটা নিয়ে থাকে একসাথে। তাছাড়া নিপসম ছাড়াও রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল থেকে আপনি এই ডিগ্রিটা নিতে পারবেন। এছাড়া আরেকটি ডিগ্রি রয়েছে MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, যেটি ইসলামিক ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে। যারা ফুড নিউট্রিশন নিয়ে কাজ করতে চান এবং ক্যারিয়ার গঠন করতে চান তারা এই ডিগ্রিটা নিতে পারেন। এছাড়াও MSS, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স ইন DU, সন্ধ্যাকালীন কিছু কোর্স রয়েছে, আপনারা DUর আন্ডারে এই কোর্সটা করতে পারেন। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে আসলে আমাকে কোনটা করা উচিত। আমি পার্সোনালি MSN-কে প্রিফার করব। MSN নার্সিংয়ে আপনার একটা মাস্টার্স ডিগ্রি, যেটা আপনাকে ক্লিনিক্যাল সাইড এবং এডুকেশন, নার্সিং এডুকেশন দুই সাইডে আপনাকে প্রফিসিয়েন্ট এবং স্কিলফুল করে তুলবে এবং এটা আপনার ফিউচারেও ভালো কাজে আসবে ইনশাল্লাহ আমি মনে করি। তারপরে যদি কারো মাস্টার্সে, পাবলিক হেলথে মাস্টার্সে ইন্টারেস্টেড থাকেন বা এই ধরনের ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনি MPS করতে পারেন, যে ক্ষেত্রে আপনি পাবলিক হেলথ রিলেটেড কাজ করতে পারবেন এবং নার্সিং এডুকেশনেও আপনি কলেজগুলোতেও আপনি ক্যারিয়ার করতে পারবেন। অনেক সময় কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপরে এই MPS থাকলে আপনি প্রিফার হতে পারবেন। MSS বা MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশনেও আপনি যারা ফুড নিউট্রিশন নিয়ে কাজ করতে চান, সোশ্যাল সেক্টর বা NGO-তে কাজ করতে চান, তারাও আপনার এই ডিগ্রিটা নিতে পারেন। এবার আসি হায়ার এডুকেশন ইন অ্যাব্রড বা স্কলারশিপ সম্পর্কে। যারা বাহির থেকে একটা ডিগ্রি নিতে চান এবং মনে মনে আশা করতেছেন একটি স্কলারশিপ নিয়ে বাহির থেকে মাস্টার্স করব, তাদের ধারণার জন্য মোটামুটি একটা ধারণা দিচ্ছি। হয়তো আমার থেকে অনেকে ভালো জানেন, তারপরেও আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। বাহিরে সাধারণত UK, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, এই সমস্ত কান্ট্রি থেকে স্কলারশিপ পাওয়া যায়। প্রত্যেকটা কান্ট্রিরই স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, যেটা হচ্ছে মূলত IELTS। এছাড়া ইউরোপের কিছু কান্ট্রিতে তাদের ভাষা জানলেও হবে, তবে IELTS-এ আপনি এডুকেশনাল পারপাস ফুলফিল করতে পারবেন। কিন্তু আপনি যদি ওয়ার্ক পারপাসে যেতে চান বা পরবর্তীতে গিয়ে সেখানে সেটেল হতে চান, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে ইউরোপিয়ান কান্ট্রির তাদের নিজস্ব যে ভাষা রয়েছে সেক্ষেত্রে আপনাকে দক্ষ হতে হবে। তো ইউকের ক্ষেত্রে আপনাকে IELTS অথবা OET দিতে হবে। এক্ষেত্রে আপনি স্কলারশিপ ক্লেম করতে পারেন কমনওয়েলথ থেকে অথবা চেভেনিং থেকে, কানাডা থেকে আপনাকে ইউনিভার্সিটি স্কলারশিপ, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা স্কলারশিপের ফান্ড থাকে, সেক্ষেত্রে আপনি গিয়ে অ্যাপ্লাই করবেন এবং যদি আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করেন সেক্ষেত্রে স্কলারশিপ পেতে পারেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড রয়েছে, এই স্কলারশিপটা আপনি পেতে পারেন। জার্মানির ক্ষেত্রে DAAD, ফ্রান্সের ক্ষেত্রে ক্যাম্পাস ফ্রান্স গ্র্যান্ট,
ডেনমার্কের ক্ষেত্রে ইরাসমাস, টিউশন, ওয়েভার্স এই ধরনের স্কলারশিপগুলো আপনি পেতে পারেন এবং সহজেই আপনি ওখানে একটা মাস্টার্স ডিগ্রি নেওয়ার পরে আপনি আপনার কেরিয়ার বা আপনার জব কেরিয়ার ওখানে ডেভেলপ করতে পারেন। এছাড়া ইউনিভার্সিটি বেসড যে ইনফরমেশনগুলো প্রত্যেকটি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন। আরও কিছু অর্গানাইজেশন রয়েছে, যেমন কানাডিয়ান নার্সেস ফাউন্ডেশন, ফাউন্ডেশন অফ ন্যাশনাল স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন, জেনারেল স্কলারশিপ, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্রিটিক্যাল কেয়ার নার্স এই ধরনের সংস্থা থেকেও আপনি তথ্য পেতে পারেন, স্কলারশিপ সম্পর্কেও তথ্য আপনি পেতে পারেন। প্রসেসটা কি? প্রথমত আপনাকে এসওপি রেডি করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কী পারপাসে বা কী উদ্দেশ্যে আপনি সেই দেশে পড়াশোনা করতে যাচ্ছেন বা ওই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা একটা সুন্দর ক্লারিফিকেশন বা এসওপি রেডি করতে হবে, সিবি রেডি করতে হবে, আর ইন্টারন্যাশনাল মানের একটা সিবি আপনাকে রেডি থাকতে হবে। লেটার অফ রেকমেন্ডেশন, আপনার টিচার, লেকচারার, প্রফেসর বা কোনো পরিচিত ব্যক্তিত্বের কাছ থেকে আপনি একটা সুন্দর লেটার অফ রেকমেন্ডেশন রেডি করতে হবে, যেখানে আপনার স্পেশাল স্কিলস এবং যদি আপনার রিসার্চ বেসড কোনো স্কিল থাকে সেক্ষেত্রে সেগুলো আপনাকে হাইলাইট করে একটা লেটার অফ রেকমেন্ডেশন রেডি করতে হবে। পরবর্তীতে আপনাকে আইএলটিএস তো অবশ্যই দিতে হবে। ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করবেন এবং স্কলারশিপের জন্য ইউনিভার্সিটির স্কলারশিপ অথবা কোনো একটা অর্গানাইজেশন বা ওই কান্ট্রি রিলেটেড স্কলারশিপও আপনি একসাথে অ্যাপ্লাই করবেন। এরপরে এই তথ্যগুলো আপনি যে সমস্ত ওয়েবসাইট থেকে পেতে পারেন সেটা হচ্ছে firstwavescholarship.com, ইনক্রেডিবল হেলথ, তাছাড়াও ওয়েবসাইট ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও আপনি তথ্য পেতে পারেন। বিজুএস স্কলারশিপ থেকেও আপনি বিভিন্ন রকম স্কলারশিপের তথ্য পেতে পারেন, ডিএএডি, কমনওয়েলথ এই সমস্ত অর্গানাইজেশন থেকে। তাছাড়া নার্সিং অর্গানাইজেশন লাইক ASCN, FNSNA বা APRN এই সংস্থাগুলো থেকেও, যেমন ASCN মানে হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্রিটিক্যাল কেয়ার নার্স, FNSNA দ্য ফাউন্ডেশন অফ ন্যাশনাল স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন, APRN এগুলা থেকেও আপনি তথ্য পেতে পারেন। আপনাকে স্কলারশিপ পেতে গেলে যে কাজগুলো করতে হবে সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আপনাকে লোকালি এবং গ্লোবালি এই স্কলারশিপ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে এবং নোট করতে হবে। আপনার ট্রান্সক্রিপ্ট, রেকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট, এসওপি এগুলো রেডি থাকতে হবে। আপনার অ্যাপ্লিকেশন এবং হাইলাইট আপনার রিলিভেন্ট স্কিল বা এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার হাইলাইট করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই প্রসেসগুলো আপনাকে দ্রুত করার চেষ্টা করতে হবে। একটি সুন্দর কনসাইজ এসে রিফ্লেক্টিং ইউর প্যাশন, আপনার ইচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ধরনের কথাগুলো উল্লেখ করে আপনাকে একটা এসে রেডি করতে হবে। স্ট্রং রেকমেন্ডেশন লেটার, যেটা আগেই বলেছি, আপনার টিচার বা আপনার প্রফেসর থেকে নেবেন। আপনার প্রত্যেকটা পেপারস যেন এরর না থাকে। ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে যেন আপনার কোনো মিস্টেক বা স্পেলিং মিস্টেক না থাকে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। দ্রুত একটা স্কলারশিপের সেশন শুরু হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করলে যে পেয়ে যাবেন সেটা নয়, হয়তো আপনি রিজেক্ট হতে পারেন, বারবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রিজেক্ট হলেই হতাশ হওয়া যাবে না। প্রসেসটা কীভাবে করবেন আপনি নিজে নিজেও করতে পারেন অথবা কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি এই পুরো প্রসেসটা করতে পারেন। এজেন্সি অনেক সময় আপনার থেকে টাকা নিতে পারে অথবা কোনো এজেন্সি ওই যে ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করে দিচ্ছে সেই ইউনিভার্সিটি থেকেও একটা ফি পেতে পারে বা ওদের একটা কমিশন পেয়ে আপনাকে প্রসেসটা কমপ্লিট করে দিতে পারে। অবশ্যই আপনাকে আইএলটিএস কমপ্লিট করতে হবে। আর কোনো স্কলারশিপ ডিগ্রির ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা যদি আপনার ইংলিশ হয় সেটাও আপনার অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস না দিলেও চলে। এবার আসি বাংলাদেশের নার্স এবং মিডওয়েফদের ক্যারিয়ার সম্পর্কে। বাংলাদেশে একজন নার্স বা মিডওয়েফ তিনভাবে ক্যারিয়ার করতে পারে, ক্লিনিক্যাল সাইট, এডুকেশন সাইট এবং পাবলিক হেলথ সাইটে। ক্লিনিক্যাল সাইটে গভর্নমেন্ট হসপিটালগুলোতে আপনি গভর্নমেন্ট সার্কুলার বিপিএসসির আন্ডারে এখন হয়ে থাকে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন যখন সার্কুলার হবে এবং আপনাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, ভাইভা দিয়ে আপনি গভর্নমেন্ট সাইটে আসতে পারেন। আর প্রাইভেট সেক্টরে আপনি প্রাইভেট হসপিটালে যখন সার্কুলার হবে সিবি দিয়ে আপনি আপনার প্রাইভেট হসপিটালগুলোতে জব এনশিওর করতে পারেন। এডুকেশনাল সাইটে বিভিন্ন রকম প্রাইভেট নার্সিং কলেজ ইনস্টিটিউটে আপনি আপনার লেকচারার হিসেবে বা ইনস্ট্রাক্টর হিসেবে ক্যারিয়ার করতে পারেন। বিভিন্ন রকম ইউনিভার্সিটি স্কুলের মেডিকেল সেন্টার রয়েছে, সেগুলোতেও আপনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর বা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবেও আপনি এগুলোতে ক্যারিয়ার করতে পারেন। পাবলিক হেলথ রিলেটেড এনজিও যেমন MSF, ট্রেড এসোম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, UNHCR,
ফ্রেন্ডশিপ, ব্রাক এগুলোতে বা আইসিডিতেও আপনি কেরিয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনি একটু ভালো অ্যামাউন্টের স্যালারি পাবেন এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টও ভালো। আমার এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি অনেকটা সুন্দর একটা জব এক্সপিরিয়েন্স পাবেন আশা করি। ইন্ডাস্ট্রিয়াল নার্সিসের বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি বা কমার্শিয়াল অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে ফার্স্ট এড প্রোভাইড করার জন্য অনেক সময় নার্স বা মেডিকেল অফিসার সহ একজন নার্স বা একটা মেডিকেল টিম থাকে, এগুলাতেও আপনি আপনার একটা কেরিয়ার গঠন করতে পারেন। এই সমস্ত তথ্যগুলো আপনি যেখানে পাবেন সেগুলো হচ্ছে বিডি জবস থেকে আপনি নিতে পারেন। বন্ধু বান্ধব বা পরিচিত কারোর মাধ্যমেও যখন সার্কুলার হয় সেগুলো আপনি জানতে হবে। ফেসবুক পেজ বা লিঙ্কডইন এগুলোর মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে আপনি তথ্য জানতে পারেন। এবার আসি নন নার্সিং কেরিয়ার সম্পর্কে। বাংলাদেশেও কিছু নন নার্সিং অপরচুনিটিস রয়েছে। অনেকে নার্সিংয়ে অনার্স ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি নেওয়ার পরে বিভিন্ন রকম ব্যাংক বা এনএসআই, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস, পুলিশ এগুলোতেও আপনি যদি আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে বা গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো চেয়ে থাকে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইমারি টিচার হিসেবেও আপনি কেরিয়ার করতে পারবেন। তাছাড়া আপনার যে বিষয়ে স্কিলফুল হতে হবে, স্টাডি বেসড সিলেবাসগুলোতে আপনাকে স্কিলফুল হতে হবে। কম্পিউটার এবং ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে আপনাকে মোটামুটি পারদর্শী হতে হবে, বা ওই সার্কুলার রিলেটেড যে টপিক বা সিলেবাসে আপনাকে পরীক্ষা দিতে হবে সেই অনুযায়ী আপনাকে পড়াশোনা করে আপনি সেক্ষেত্রেও আপনার একটা কেরিয়ার গঠন করতে পারেন। এবার আসি গ্লোবালি আপনি যদি কেরিয়ার গঠন করতে চান এবং সেটা যদি হয় ইউএসএ, তাহলে আপনাকে NCLX এক্সাম দিতে হবে। আর আপনাকে জানিয়ে রাখি, NCLX এক্সাম প্রিপারেশনের জন্য আমরা এক NCLX বিডি কর্তৃক সেপ্টেম্বর থেকে আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারেন। আমরা যতটা সম্ভব সর্বোচ্চ আপনাকে প্রিপেয়ার করার চেষ্টা করব। তো ইউএসএ আপনি রেজিস্টার্ড নার্স হতে হলে আপনাকে প্রথমত ইউএসএ যে কোনো একটা স্টেট বোর্ডের আন্ডারে আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। মূলত আমরা যারা বাংলাদেশি অনেকে NCLX দিচ্ছি তারা নিউ ইয়র্ক স্টেট বোর্ডের আন্ডারে ইভ্যালুয়েশন করাচ্ছি এবং নিউ ইয়র্ক স্টেট বোর্ডের আন্ডারে আমরা রেজিস্টার্ড নার্স হচ্ছি, কারণ এখানে ইভ্যালুয়েশন কস্ট এবং ডিউরেশন দুটোই কম এবং সহজ, কনভিনিয়েন্ট, যার কারণে আমরা নিউ ইয়র্ক স্টেট বোর্ডের আন্ডারে এক্সাম দিয়ে থাকি। তো এটার জন্য আপনাকে 3A বা কাউন্সিল বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক একটা ফর্ম ফিল আপ করতে হবে অ্যাটেস্টেড করিয়ে, এবং 2A আপনার ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃক অ্যাটেস্টেড করে আপনার 1F যেটা অনলাইনে ফিল আপ করে $143 এবং সাথে একটা অনলাইন কোর্স করতে হয় নিউ এডুকেশন বোর্ডে, সেক্ষেত্রে আপনাকে $30 খরচ করতে হবে। টোটাল আপনাকে প্রায় 170 বা সামথিং খরচ করতে হবে রেজিস্ট্রেশন বা ইভ্যালুয়েশন করার জন্য। এরপরে এর সাথে আপনি প্রিপারেশন নিতে থাকবেন। প্রিপারেশন ম্যাটেরিয়ালসগুলো সন্ডার, সিম্পল নার্সিং, ইউওয়ার্ল্ড, কেপলান, বুট ক্যাম্প, আর্চার, এগুলো আপনি কোশ্চেন প্র্যাকটিস করবেন এবং আপনার বেসিক বিল্ড আপ করার সাথে সাথে আপনার যখন ইভ্যালুয়েশন কমপ্লিট হবে তখন আপনি যদি মনে করেন আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, সেক্ষেত্রে আপনি NCLX রেজিস্ট্রেশন করবেন এবং এক্সাম বুকিং দিয়ে এক্সাম দিবেন। তারপর হচ্ছে আপনি এক্সাম পাস করার পরে অনেক এজেন্সি রয়েছে ইউএসএর ক্ষেত্রে, এজেন্সিতে আপনি অ্যাপ্লাই করবেন। তারা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যদি আপনি তাদের কন্ট্যাক্টের সাথে একমত হন, কন্ট্যাক্ট সাইন করার পরে আপনি ইজিলি EB3 বা গ্রিন কার্ড পেয়ে ইউএসএতে আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় মাথায় বলে রাখি, আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি হতে হবে। যেহেতু ইউএসএ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, আপনাকে IELTS অথবা পিটি দিতে হবে। ইউএসএ ক্ষেত্রে IELTS 6.5 ওভারঅল, স্পিকিংয়ে 7 থাকতে হবে। পিটি ক্ষেত্রে ওভারঅল 55, নট লেস দেন 50 এনি ব্যান্ড আপনাকে থাকতে হবে। আপনি যদি কানাডাতে আপনার অ্যাজ এ রেজিস্টার্ড নার্স হিসেবে আপনি ক্যারিয়ার করতে চান, তাহলে প্রথমত আপনাকে NNAMS-এ ইভ্যালুয়েশন করতে হবে। ন্যাশনাল নার্সিং অ্যাসেসমেন্ট সার্ভিসের আন্ডারে আপনাকে ইভ্যালুয়েশন করাতে হলে কানাডিয়ান $845 অথবা ইউএসএর $650 খরচ করে আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। এরপরে আপনি তাদের যে কোনো একটা স্টেটের আন্ডারে অ্যাপ্লাই করে NCLX এক্সাম দিবেন। NCLX এক্সামটা যেভাবে বললাম ঠিক সেম প্রসেস। এরপরে আপনাকে IELTS আগে দিতে হবে। এক্ষেত্রে কানাডার ক্ষেত্রে আপনাকে IELTS-এ 7 থাকতে হবে, স্পিকিংয়েও 7 থাকতে হবে, বাকিগুলোতে 6.5-এর নিচে থাকা যাবে না। আপনি পরীক্ষা পাশ করার পরে আপনি এজেন্সির মাধ্যমে আপনি জব অফার লেটার বা কোনো একটা সরাসরি হসপিটালের মাধ্যমেও জব অফার লেটার পেয়ে আপনি ভিসা প্রসেস করাতে পারবেন। আপনি পাশ করার পরে অনেক এজেন্সি পেয়ে যাবেন। এরপর যদি আপনি অস্ট্রেলিয়াতে NCLX দিয়ে রেজিস্টার নার্স হতে চান, সেক্ষেত্রে প্রসেসটা NCLX-এর মতোই, বাট এখানে একটু ভিন্ন প্রসেস রয়েছে। ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টের জন্য অস্ট্রেলিয়ান
আপনাকে $410 খরচ করতে হবে। এরপর হচ্ছে এনসিএলএক্স এক্সাম দিতে হবে। এনসিএলএক্সটা সেমি পিয়ারসন ভিউয়ের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে এনসিএলএক্স পাস করবেন, কিন্তু পরবর্তী থেকে আপনাকে অস্কি পরীক্ষা দিতে হবে, যেটা আপনাকে অস্ট্রেলিয়া গিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে অস্কির জন্য অস্ট্রেলিয়ান $4000 মতো পেড করতে হবে, যেটা বাংলাদেশে প্রায় হিউজ অ্যামাউন্ট। এবং আপনাকে অস্ট্রেলিয়া গিয়ে যেহেতু পরীক্ষা দিতে হবে, আপনাকে অস্ট্রেলিয়া ভিসা প্রসেস করতে হবে, এবং ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়। অনেক সময় নিউজিল্যান্ড হয়ে বা বাইপাস হয়ে যেতে হয়। এগুলা একটু লেন্দি এবং জটিল প্রক্রিয়া। আপনি পাস করার পরে এনসিএলএক্স এবং অস্কি আপনাকে অস্ট্রেলিয়ান, এটাকে বলা হয় অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেটরি এজেন্সির মাধ্যমে আপনি রেজিস্টার্ড হবেন, এবং কি আপনি আইএলস বা পিটি দিবেন। অস্ট্রেলিয়ায় মেবি আইএলস 6.5, নট লেস দেন 6.5 ইন এনি ব্যান্ড অর পিটি দিয়ে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি হবেন, এবং এজেন্সি সিক করতে পারেন, অথবা আপনি নিজেও জব অফার লেটার কোনো একটা হসপিটাল বা প্রতিষ্ঠান থেকে আপনি জব অফার লেটার পেলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তো অস্ট্রেলিয়ার প্রসেসটা একটু জটিল। এরপর আসি, আপনি যদি ইউকেতে রেজিস্টার্ড নার্স হতে চান, এটা মোটামুটি একটু তুলনামূলক সহজ হবে। আপনি প্রথমত হচ্ছে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল ইউকেতে রেজিস্ট্রেশন করবেন, যেটা মেবি বাংলাদেশ থেকে 120 পাউন্ড ইউকে পাউন্ড দিতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার বেস টেস্ট সিবিটি পাস করতে হবে, এটা আপনি বাংলাদেশে বসে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে আইএলস 7 অথবা ওইটি বি ফর স্পিকিং, লিসেনিং অ্যান্ড রিডিং, আর C+ ফর রাইটিংয়ে আপনাকে থাকতে হবে। এরপর হচ্ছে আপনি জব অফার লেটার বা স্পন্সরশিপ রেডি ম্যানেজ করতে হবে। তারপরে হচ্ছে আপনি টায়ার 2 স্কিল ওয়ার্ক ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউকেতে গিয়ে আপনাকে ঠিক সেম আবার অস্কি পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তারপরে আপনি রেজিস্টার্ড নার্স হিসেবে আপনি ওখানে ক্যারিয়ার করতে পারবেন। এরপরে অনেকের স্বপ্ন থাকে ইউরোপ কান্ট্রিতে ক্যারিয়ার গঠন করার। ইউরোপ কান্ট্রি মূলত অনেকটাই আসলে ভালো, তবে এখানে সবথেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। বা আপনি স্টাডির ক্ষেত্রে আইএলস দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু যখন আপনি ওয়ার্কিংয়ের যাবেন তখন আপনাকে ইউরোপের প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় আপনাকে স্কিলফুল হতে হবে। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ক্রাইটেরিয়া রয়েছে। কোনো কোনো দেশে তাদের রেগুলেটরি বডিতে অ্যাপ্লাই করলে তাদের দেশের ভাষায় আপনাকে আপনার পেপারসগুলো ট্রান্সক্রিপ্ট করে পাঠালে ওরা যদি দেখে যে হ্যাঁ আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, আপনাকে অনেক সময় ওরা রেজিস্ট্রেশন দিয়ে দেয়। আবার কিছু কিছু দেশে যেমন আয়ারল্যান্ড রয়েছে, তারপরে লুক্সেমবার্গ, এগুলোতে মনে হয় পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন পেতে পারেন, এবং কি জব অফার লেটার বা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করার মাধ্যমে আপনি ইউরোপ কান্ট্রিতে আপনার ক্যারিয়ার করতে পারেন। এরপর যদি আপনি মিডল ইস্টে ক্যারিয়ার গঠন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে প্রত্যেকটা কান্ট্রি, যেমন সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটসের যে 6টা স্টেট রয়েছে সেগুলোতে আপনাকে ডাটা ফ্লো করাতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। প্রত্যেকটা দেশেরই এক্সামের নাম হচ্ছে প্রোমেট্রিক এক্সাম। আপনি ডাটা ফ্লো করার পরে বাংলাদেশে বসে প্রোমেট্রিক এক্সাম দিতে পারবেন। তারপর হচ্ছে একটা ফি রয়েছে, নির্দিষ্ট ফি দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ করানোর পরে আপনি জব পেতে পারেন। তবে এই মিডল ইস্টে জব পাওয়াটা একটু বাংলাদেশি নার্সদের জন্য কঠিন হবে, কারণ মিডল ইস্টে মূলত ইন্ডিয়ান, ফিলিপিন বা নেপালিয়ান নার্সদের আধিপত্যটা একটু বেশি। বাংলাদেশি নার্স হিসেবে আপনাকে জব পেতে গেলে আপনি সরাসরি হয়তো বা কোনো এজেন্সি পাবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মিডল ইস্টের ওই দেশগুলোতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনাকে সিভি ড্রপ করতে হবে, এবং কি আপনাকে ভিসা ভাইবা ফেস করে জব কনফার্ম করে তারপর আপনাকে ভিসা প্রসেস করতে হবে। ভিসা প্রসেসের ব্যাপারটা হচ্ছে আপনি যখন জব অফার লেটার পাবেন তখন আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মিডল ইস্টের বিষয়। আপনাকে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলে আপনাকে প্রফেশনাল কম্পিটেন্সি হতে হবে, স্কিলফুল হতে হবে, ক্লিনিক্যাল সাইটে নলেজ থাকতে হবে, হ্যাঁ, বিভিন্ন রকম বই স্কিল ভালো হতে হবে, কম্পিউটার স্কিল মোটামুটি ভালো হতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, কারণ আপনি এই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে এই সমস্ত বিষয়ের সাথেই অ্যাডাপ্ট করতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও বলছি, আমাদের একটি এনসিএলএক্স এক্সাম প্রিপারেশন কোর্স চালু হতে যাচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, এবং কি আমাদের পেজের নাম হচ্ছে ক্র্যাক এনসিএলএক্স বিডি। যারা ইউএসএ রেজিস্টার্ড নার্স হতে চান এবং কি ইভ্যালুয়েশন প্রসেস সম্পর্কে ভয় পাচ্ছেন বা আপনি নিজে নিজে করতে
পারবেন না বলে মনে করছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইভ্যালুয়েশন প্রসেস A to Z করে দিয়ে থাকি এবং কি 5 মাসের একটি কোর্স প্রোভাইড করে থাকি। আমাদের এই পেজে সমস্ত বিষয় বিস্তারিত আকারে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।